দিয়ে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা জায়গা থেকে মানুষের মধ্যে এমন একটা ভাবনা কাজ করছিল যে শেষমেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে। মানুষের সেই ভাবনাগুলো প্রকট আকার ধারণ করেছে গত 24 ঘন্টায়। অবশেষে কি জরুরি অবস্থায় ঘোষণা হতে যাচ্ছে নাকি সেনা শাসন আসছে? কেন মানুষের মধ্যে এমন সন্দেহের দানা প্রকট আকার ধারণ করছে? বাজারের যে অবস্থা, বাজারে অস্থিরতা, সাধারণ মানুষ পাগল হয়ে গেছে, রীতিমতো পাগল হয়ে গেছে। এসব কি সরকারের ব্যর্থতা নয়? আরো সময় দিতে হবে। কত সময়? এই সব জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ আছে, আতঙ্ক আছে, উৎকণ্ঠা আছে, আবার সাধারণ মানুষের একটি অংশ সেনাবাহিনীকে চায় সব শেষ। হ্যাঁ, সেনাবাহিনী দেশের ক্রান্তি লগ্নে যে কোনো মুহূর্তে দেশকে তারা একটা ট্রাকে এনে তুলে দাঁড় করিয়েছে, দেশকে বিভিন্ন সময় উদ্ধার করেছে। তাদের সেই পজিটিভ কাজ আমরা দেখেছি। পাশাপাশি অবশ্যই নেতিবাচক উদাহরণও রয়েছে। ক্ষেত্র বিশেষ দেশের চরম মুহূর্তে সেনাবাহিনী অবশ্যই তাদের ভূমিকাটি পালন করে। আমরা জানি না যে কি হতে যাচ্ছে, তবে এমনটি আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আপনারা নিশ্চয় শুনেছেন যে মঙ্গলবার চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকেরা। কেন করলেন? কারা পেছন থেকে এইভাবে সহিংসতায় উস্কানি দিচ্ছে? মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চট্টগ্রামে ইসকনের সদস্যরা বা সনাতন জাগরণ মঞ্চের সদস্যরা বা তার সমর্থকেরা যেভাবে বিক্ষোভ করলেন, সেটি সংঘর্ষে জড়িয়ে পড়ল এবং দুপুরের দিকে চট্টগ্রাম আদালতে প্রিজন ভ্যান আটকে রেখেছিল 3 ঘন্টা। একটা পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে, লাঠিচার্জ করে। একটা পর্যায়ে তারা অন্য জায়গায় আশ্রয় নেয় কোর্ট এলাকায় এবং সেখানে থেকে রঙ্গম কনভেনশন হলের সামনে চলে যায়। সেখানে পুলিশের অনুপস্থিতিতে দুই পক্ষের মধ্যে, আইনজীবী এবং চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়, ইটপাটকেল নিক্ষেপ হয় তার আগে, এবং একটা পর্যায়ে 6 জন আহত হন এবং একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় যার নাম সাইফুল ইসলাম। পরবর্তীতে আবার কোর্ট মসজিদের বিভিন্ন স্থান ভাঙচুর করা হয়। আমি শুধু এই একটি উদাহরণ দিয়ে বলছি না জরুরি অবস্থা কিংবা সেনা শাসনের জন্য মানুষের যে সন্দেহ সেটি তীব্র আকার ধারণ করছে কিনা। আমরা একটু হিসাবে নিয়ে আসি, গত 1.5 থেকে 2 দিনে কতগুলো ঘটনা একসাথে ঘটেছে। সারা ঢাকা শহর নৈরাজ্যে ভরে গেছে। আমরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তার চিকিৎসা অবহেলাজনিত কারণে দায়ী করা হয়েছে মৃত্যুর জন্য। সেই ঘটনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করা হলো। মাহবুবুর রহমান কলেজ, মোল্লা কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা ঘটালো। কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও এর সঙ্গে জড়িত এবং ন্যাশনাল ইনস্টিটিউটও ভাঙচুর করা হলো, একজনের প্রাণ গেল। আমরা প্রথম আলো ডেইলি স্টারের সামনে যে উগ্র আরেকটি মৌলবাদী গোষ্ঠী, ঠিক এই চিন্ময় কৃষ্ণ দাস তার যে অনুগত যারা, অবশ্য তারা মৌলবাদী, হিন্দু মৌলবাদী, ঠিক প্রথম আলো ডেইলি স্টারের সামনে মুসলিম মৌলবাদীদের একটি অংশ যেভাবে বনভোজন করে, পিকনিক করে, জিয়াফতের নামে গরু জবাই দিয়ে তারা ভোজ সভার মাধ্যমে একটা উগ্র পন্থা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, সেই ঘটনা আমরা বিবেচনায় নিয়ে আসি। আমরা এর আগে চট্টগ্রামে লাখো মানুষের জমায়েত করলো ইসকনের সদস্যরা সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে। তারপরে কি দেখলাম? লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়া হবে, সুদমুক্ত হবে, সেই প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের লাখো মানুষের জমায়েতের একটি ষড়যন্ত্র, একটা উদ্যোগ। পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক বা অটো রিক্সা
ঢাকা শহরে যেখানে সেখানে চলতে পারবে সেই দাবিকে কেন্দ্র করে তুমুল এক অস্থিরতা আমরা দেখলাম। এটা গত 1.5 থেকে 2 দিন। এর সাথে আরো বেশ কয়েকটি ঘটনা ছিল। এর 1.5 থেকে 2 দিন আগে আমরা ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে যে একটা মব ক্রিয়েট করা হলো, চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, ট্রেনের যাত্রীদের উপর হামলা করা, এর সবকটি কি বিক্ষিপ্ত ঘটনা? আমি মনে করি না, বিক্ষিপ্ত কোনো ঘটনা নয়, এগুলো একই সূত্রে গাঁথা। আর যদি একই সূত্রে গাঁথা হয় তাহলে আমরা এর পেছনে কাদেরকে দায়ী করবো এই নৈরাজ্যের জন্য? আওয়ামী লীগকে, পতিত স্বৈরাচারকে? আমরা ষড়যন্ত্রকে দায়ী করব? ষড়যন্ত্র অবশ্যই রয়েছে, কিন্তু এককভাবে সব কিছু ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকিয়ে দিয়ে সব কিছু ডায়াগনোসিস হবে না। এর জন্য অবশেষ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা দায়ী। এর জন্য যে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, সেই ছাত্র সমন্বয়কদের কারোর অতিরিক্ত বাড়াবাড়ি এগুলোর কারণ। তারা দেখিয়েছেন মব ক্রিয়েট করে যেমন ইচ্ছে দাবি করে সব আদায় করে নেওয়া যায়। ঠিক এই যে ছাত্ররা সংঘর্ষে জড়ালো, আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজ কিংবা কবি নজরুল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট, তিতুমীর কলেজ, যাই বলি না কেন, এই ছাত্রদের মধ্যে একটা অহংবোধ তৈরি হয়েছে, তারা যা চাইবে তাই পারবে। এই জন্য যেখানে সেখানে উন্মত্ত একটা পরিস্থিতি সৃষ্টি করা। এবং আমি শুরু থেকেই বলছিলাম শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে দ্রুত ফেরত আনার আয়োজন করছে এই ছাত্র সমন্বয়কদের কেউ কেউ। তাদের মধ্যে যে ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ, তারা চাইলে সরকারের পতন ঘটিয়ে দিতে পারে। এই সরকারের এত সহজ না, এই সরকারে হয়তো পারে, কিন্তু তারা যেটি মনে করেছিল যে তারাই একা আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এটা তো চরম ভুল। সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা যুদ্ধাঙ্গী মানসিকতা তৈরি হয়েছে, এবং যেই যুদ্ধাঙ্গী মানসিকতা অন্যান্য ছাত্রদের মধ্যেও ছড়িয়ে গেছে, এবং সেটি আবার অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের মধ্যে। সবাই দায়ী এর মধ্যে। এর জন্য এই যে 3.5 মাসের বেশি সময় হয়ে গেল বর্তমান সরকারের, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রেজিস্টোর করা গেল না? কেন পুলিশকে পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে নামানো যাচ্ছে না? স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন? কি কাজ তার? কেন তাকে এই পদে এখন রেখে দেওয়া হয়েছে? এবং বাজারের যে অবস্থা, বাজারে অস্থিরতা, সাধারণ মানুষ পাগল হয়ে গেছে, রীতিমতো পাগল হয়ে গেছে। এসব কি সরকারের ব্যর্থতা নয়? আরো সময় দিতে হবে। কত সময়? এই সব জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ আছে, আতঙ্ক আছে, উৎকণ্ঠা আছে, আবার সাধারণ মানুষের একটি অংশ সেনাবাহিনীকে চায় সবশেষ। হ্যাঁ, সেনাবাহিনী দেশের ক্রান্তি লগ্নে যে কোনো মুহূর্তে দেশকে তারা একটা ট্রাকে এনে তুলে দাঁড় করিয়েছে, দেশকে বিভিন্ন সময় উদ্ধার করেছে। তাদের সেই পজিটিভ কাজ আমরা দেখেছি। পাশাপাশি অবশ্যই নেতিবাচক উদাহরণও রয়েছে। ক্ষেত্র বিশেষ দেশের চরম মুহূর্তে সেনাবাহিনী অবশ্যই তাদের ভূমিকাটি পালন করে। কিন্তু এই যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে, কেন সেনা শাসনকে ডেকে নিয়ে আসতে হবে? কেন জরুরি অবস্থা আসতে যাচ্ছে মানুষের মধ্যে এরকম একটি উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করা হবে? এই জন্যই বলছিলাম যে এক ষড়যন্ত্র তত্ত্বের উপরে বা সেটির উপরে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে সেখান থেকে দেশের মুক্তি সম্ভব নয়। সরকারি উপদেষ্টারা বলছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ, বা গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। এগুলো কিসের আলামত? এবং আরেকটি কথা বলে রাখতে চাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গত কয়েকদিন আগে একটি কথা বলেছেন, 2 দিন আগেই, নির্বাচনের জন্য যত বেশি সময় নেবে সরকার, তত বেশি ষড়যন্ত্র হবে। তার এই কথার সঙ্গে সম্পূর্ণ আমরা একমত। এর আগেও বলেছি, একটা বিশেষ গোষ্ঠী তারা নানানভাবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং ছাত্রদের মধ্যে একটি বিশেষ গোষ্ঠী, আমি সবার কথা বলছি না, তারা যেসব সরকারি পৃষ্ঠপোষকতায় নিজেদের দল তৈরি করে কিংস পার্টি হয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে, এটি কোনো অবস্থায় দেশের জন্য ভালো নয়। আর এই সব সুযোগই নেবে ষড়যন্ত্রকারীরা, সুযোগ সন্ধানীরা। আর এই সবের ফলশ্রুতিতে যদি কোনো অগণতান্ত্রিক বিশেষ কোনো গোষ্ঠী ক্ষমতায় আসে, তার জন্য আমরা নিশ্চয়ই একক কাউকে দায়ী করব না। দায়ী
সবাই। কিন্তু আমরা সেটাই দেখলাম যে আমাদের এখানে এই সানডে মানডেতে কি ঘটলো এই দেশে, এবং সেই ঘটনাটা আমাদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়ার মানুষ কিভাবে আমাদের দেশকে বিচার করলো, অথবা আমরাই বা আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে দেখলাম, কি চেহারায় দেখলাম। এই চেহারাটা কি আমাদের জন্য প্রত্যাশিত ছিল? আমরা কি চেয়েছিলাম? ঘটনাগুলো কি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই। গত রবিবার সেদিন ডেমরায় একটা কলেজ, মোল্লা কলেজ নামে পরিচিত, সেটা আসলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। বেশ বড় কলেজ, কিন্তু বিশাল 12 তলা ভবন, এবং দেখতে মানে আমার কাছে অস্বাভাবিক লাগছে, এত সুন্দর একটা কলেজ হতে পারে। সেই কলেজের ছাত্ররা পুরনো ঢাকার যে ন্যাশনাল হসপিটাল, সেই হসপিটালকে তারা ঘেরাও করবে বলে ঘোষণা দিল। কেন ঘোষণা দিল? ভুল চিকিৎসায় সেখানে একজন ছাত্রের মৃত্যু হয়েছে, এরকম তাদের অভিযোগ। তাদের একজন ছাত্র সেই ন্যাশনাল হসপিটালে, ন্যাশনাল মেডিকেলে মারা গেছে, এবং ছাত্রদের দাবি যে সে তাকে ভুল চিকিৎসায় মারা হয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে তারা ঘোষণাই দিল যে তারা রবিবার দিন ওই মেডিকেল কলেজে এসে ভাঙচুর করবে, ঘেরাও করবে। এবং তারা আসলো, এসে ওই মেডিকেল কলেজে ভাঙচুর করলো। কেবল তাই না, তার পাশে যে আসার সময় যে ওখানে সোহরাওয়ার্দী কলেজ আছে, সেখানেও ভাঙচুর করলো। তার পাশে ছিল কবি নজরুল কলেজ, সেখানকারও বেশ কয়েকজন শিক্ষার্থীকে তারা আহত করলো, মারপিট করলো। কেন? কোনো লজিক নেই, কিন্তু মারলো তারা। এই ঘটনার পর এই কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের তাদের ভাঙচুর হয়েছে, ওখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু লুটপাট হয়ে গেছে, তছনছ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, স্টুডেন্টদের মার্কশিট অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা কলেজে কি থাকে মূল্যবান জিনিস বলেন আপনারা? ওখানে ওদের শিক্ষা উপকরণই থাকে, তারা সেগুলোকে তছনছ করেছে। এই দুই কলেজ তারা ঘোষণা দিল যে আজকে সুপার সানডে তারা পালন করেছে, আমরা আগামীকালকে মেগা মানডে পালন করব। কি সেই মেগা মানডে? এই দুই কলেজের স্টুডেন্টরা সকালের দিকে 10টা-11টার দিকে মিছিল করে তারা মোল্লা কলেজে গেল। যে মোল্লা কলেজে তারা ভাঙচুর করলো, প্রায় 8-10 হাজার লোক দুই কলেজে, এবং তারা মোল্লা কলেজে ভাঙচুর করলো। এমন ভাঙচুর করলো সেই দৃশ্য দেখা যায় না। মানে ওই 12 তলা ভবনের একটা ফ্লোরেরও একটা কাঁচও মনে হয় অক্ষত নাই। সে ভিডিও দেখলাম, ভিডিও দেখলে চোখ দিয়ে পানি চলে আসে যে কি করলো এরা, কেন করলো এরা। এবং ওখানকার কোনো কিছু অবশিষ্ট নেই। চেয়ারগুলি পর্যন্ত আমি ছবি দেখলাম যে মানুষ ঠেলে ঠেলে নিচে রিভলভিং চেয়ারগুলো ঠেলে নিয়ে যাচ্ছে। একজন দেখলাম মাথায় করে কাগজ দিয়ে যাচ্ছে, পরীক্ষার খাতার কাগজ যেগুলো, সেগুলো নিয়ে যাচ্ছে, এবং তারা উল্লাস করছে, নিয়ে যাচ্ছে, আমাদেরটা ভেঙেছে আমরা ওদেরগুলো নিয়ে যাচ্ছি। একজন একটা কম্পিউটার নিয়ে যাচ্ছে, কম্পিউটারের মনিটর, সিপিইউ সব নিয়ে যাচ্ছে তারা, কেউ প্রিন্টার নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার সেই 5ই আগস্টের গণভবন যে দখল হয়েছিল, মানুষের যে লুটপাট সেখানে হয়েছিল, সেই দৃশ্যের কথা মনে পড়লো। সেই গণভবন থেকে কিন্তু এরকম ভাবে লুটপাট হয়েছিল। কেউ একটা, এমনকি একজনকে দেখেছিলাম একটা হাঁসও নিয়ে যাচ্ছিলেন, এরকম লুটপাটগুলো হয়েছিল। তো গণভবনের সঙ্গে এই মোল্লা কলেজের ঘটনা গিয়ে একরকম। গণভবনে সারা দেশের জনগণের একটা ক্ষোভ ছিল, সারা দেশের মানুষের ঘৃণা ওই গণভবনে পুঞ্জীভূত ছিল। ওখানে একজন স্বৈরাচারী শাসক বাস করতেন, সেটা জাস্টিফাই করা যায়, কিন্তু মোল্লা কলেজ কেন? এবং আরো কাকতালীয়, আরো মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক একটা কথা আপনাদের আমি স্মরণ করিয়ে দিই। সেই 5ই আগস্ট যেটা ছিল, যেদিন শেখ হাসিনা পালিয়ে গেল এবং গণভবনের লুটপাট হয়ে গেল, সেদিনও ছিল একটা মানডে, মানে মেগা মানডে। সেটাও ছিল, এটাও হলো। দিনের মিল আছে, কিন্তু কারণের কি মিল আছে? ভাবুন তো, আপনারা কার কলেজটা লুটপাট করলেন? এই লুটপাট করার কারণে এই কলেজের শিক্ষা কার্যক্রম কিভাবে ব্যাহত হবে ভাবেন। এই কলেজের প্রিন্সিপাল একটা হিসেব দিয়েছেন যে প্রায় 70 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই কলেজটার। আবার যদি আমি উল্টো দিকে হিসাব করি, এই মোল্লা কলেজে তারা যে মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল ভাঙচুর করেছে এবং সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করেছে, সেখানেও তো অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।